তুমি নিশ্চয়ই এটা ভাবছো যে কেন তুমি বারবার আমার এখানে এসে হাজির হয়ে যাচ্ছ। আর এটা তো ভাবাটা স্বাভাবিক, তাই না? আসলে তো তুমি আমার আস্তানা ঠিক অন্য পথ দিয়ে ওই সাত ঘরা মোহর উদ্ধার করার জন্য যাচ্ছিলে, তাই না? আর তুমি তো ওই সাত ঘরা মোহরের ভাগও আমাকে কোনোভাবে দিতে চাইছো না। এ কি, এই তন্ত্রগুলি থেকে সব কিছু আগে থেকে জেনে বসে আছে, কিন্তু ও কি করে এসব কিছু জানলো? ওর তো এসব কথা জানার কথা নয়। আর তাছাড়া আমি আজকে রাতেই তো নিজে থেকেই পরিকল্পনা করলাম। তাহলে কি এই সব কিছু এই এই তন্ত্রগুলি আগে থেকেই জানতে পেরে গেছে? ওদিকে অভাগী সে সবকিছু পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর সে যতই সামনের দিকে এগিয়ে যেতে থাকে না কেন, ততই যেন তার মধ্যে আরো ভয় কাজ করতে শুরু করে। এমনকি তার এটাও মনে হতে থাকে যে কেউ হয়তো বা তার পিছু করছে। তখনই অভাগী সেখানে থমকে দাঁড়ায়। এটা এটা আমার সাথে কি হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। আমি যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি না কেন, ততই যেন আমার মনের মধ্যে ভয় বাড়তে শুরু করছে। আমার মনে হচ্ছে এক্ষুনি হয়তো বা বড় কোনো বিপদ আমার সামনে এসে এক্ষুনি হাজির হবে। আর তাছাড়া আর তখন তো ওই বিকট শব্দটা আমি শুনতে পেলাম, আর এটিবারের জন্য তো আর শব্দটি আমি শুনতে পেলাম না। আর সামনের দিকে এগিয়ে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে কে কে এমন বিকট ভাবে শব্দ করলো? আর তাছাড়া আমি যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি না কেন, আমার মনে হচ্ছে যেন কেউ আমার পিছু করছে। অথচ আমি পিছে ঘুরে তাকালে কাউকেই দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমি কোনো একটা ঘোরের মধ্যে আছি। না না না, কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। তবে সাধু বাবা তো আমাকে বলেছিল সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় নাকি আমার অনেক বিপদ আসতে পারে। এমনিতে একটা বিপদ আমি পাড়ি দিয়ে এগিয়ে আসতে পেরেছি, আর আবার কি তাহলে সত্যি সত্যি কোনো বিপদ আমার সামনে আসতে চলেছে? যাই হোক না কেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ভয়কে আমাকে জয় করতেই হবে। আমি সামনের দিকে এগোতে থাকি, তারপর যা হবে সেটা পরে দেখব। এ কথা বলে অভাগী আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর তখনও অভাগীর এটা মনে হয় যে কেউ তার পিছু করছে। অভাগী আবার দাঁড়িয়ে পড়ে, কিন্তু এবারও অভাগী কাউকেই দেখতে পায় না। এ কি, কেউ তো নেই। তাহলে কে কে আমার পিছু করছে? আমি তাকাতে কেন বারবার সে এভাবে উধাও হয়ে যাচ্ছে? তবে আমি ঠিক বুঝতে পারছি যে কেউ না কেউ অবশ্যই আমার পিছু করছে। আর এটা আমার মনের ভুল নয়। আমি বুঝতে পেরেছি ওই নীল পদ্ম আনতে যাওয়ার জন্য আমার এরকম বাধা সৃষ্টি হচ্ছে। না না, আমি আর দাঁড়িয়ে থাকবো না, আমাকে চলতেই হবে। এবার পেছনে যা হয়ে যায় যাক, একটিবারের জন্য আমি পেছন ফিরে তাকাবো না। এ কথা বলে অভাগী সামনের দিকে ঘুরে তাকায়, আর তখনই তার সামনে এক বিরাট রাক্ষস এসে হাজির হয়ে যায়। আর এটা দেখে অভাগী বড্ড ভয় পেয়ে যায়। মহারাজ, আপনি কি বুঝতে পারছেন আজকের দিনটা? আজ আমরা আমাদের কুমারের ব্যাপারে সবকিছু জানতে পারবো। ও কোথায় আছে, কি করছে, সে সব কিছু। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন। আমিও যে আর অপেক্ষা করতে পারছি না। মনে হচ্ছে কখন ওই রাজগণক আমাদের সামনে আসবে, আর কখনই বা আমাদের সবকিছু জানাবে। আর তাছাড়া আমার মনের বিশ্বাস আমি রাজগণকের কাছ থেকে ঠিক সুখবর পাবো। আর উনি ঠিক এটাও বলবে যে আমাদের রাজকুমারকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাব। আমি জানি না রানী, তুমি যা বলছো সেটা সত্যি হবে কিনা, কিন্তু তারপরও আমার মনের মধ্যে কেমন যেন একটা অজানা ভয় কাজ করে যাচ্ছে। কখনো মনে হচ্ছে আমি হয়তোবা সুখবর পাবো, আবার কখনো মনে হচ্ছে আমি হয়তোবা অনেক বড় কষ্টের কোনো খবর পাবো। না না মহারাজ, আপনি এমনটা বলবেন না। কষ্টের কোনো খবরের জন্য আমরা অপেক্ষা কেন করব বলুন? সুখবরের জন্য অপেক্ষা করুন, আর সুখবরের জন্য অপেক্ষা করলে বিধাতা আমাদের নিরাশ করবেন না। আপনি এক্ষুনি রাজকনককে ডেকে পাঠানোর ব্যবস্থা করেন। রানী, তোমার কি মনে হয় আমি এখনো চুপচাপ এখানে দাঁড়িয়ে আছি? না না, আমি অনেকটা সময় আগে প্রহরীকে পাঠিয়ে দিয়েছি রাজগণকের গণনা কক্ষে, আর সে তাড়াতাড়ি রাজগণককে সাথে নিয়ে আমাদের সামনে ফিরে আসবে। তখনই একজন প্রহরী রাজার সামনে এসে হাজির হয়ে যায়। রাজা প্রহরীটাকে একা আসতে দেখে বড্ড অবাক হয়ে যায়। ওদিকে রাঘব আর এক মুহূর্ত দেরি না করে রাজগণকের কাছে গিয়ে হাজির হয়। এ কি রাঘব, তুমি আবার আমার সামনে এসেছো?
কিন্তু তোমার তো আমার কাছে আর কোনো কাজ নেই। তুমি আগে থেকেই তো সব কিছু জেনে নিয়েছো, তারপরও আবার আবার আমার কাছে কি চাই তোমার? আর তাছাড়া আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি এক্ষুনি এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও বলছি। তোমার মতো বেইমানের মুখ দেখলে আমার যে পাপ হবে। আহ, গণক মশাই, এখন পাপ পুণ্যের হিসাব নয়। আপনার সাথে যে আমার দেখা করতেই হবে, কারণ আপনার কাছে যে আমার আরো অনেক কিছু জানার আছে। আর কি জানতে চাও তুমি? রাজকুমারের খবর তো জেনে নিয়েছো, এমনকি রাজকুমারকে হত্যা করার জন্য খুঁজতে পর্যন্ত বেরিয়েছিলে। তাহলে এখনো কি তুমি রাজকুমারকে হত্যা করতে পারোনি? না না, আমি রাজকুমারকে হত্যা করতে পারিনি, আর তাই তো আমি আপনার কাছে এসেছি। আমার বিশেষ কিছু জানার প্রয়োজন আছে আপনার কাছ থেকে। কি সত্যি বলছো তুমি? তুমি রাজকুমারকে হত্যা করতে পারোনি? যাক, বিধাতা তোমার অসীম দয়ায় যে তুমি শয়তানের হাত থেকে রাজকুমারকে প্রাণে বাঁচিয়েছো। আর এভাবেই তুমি ওকে এর হাত থেকে রাজকুমারকে সুরক্ষিত রাখো, এটাই আমি প্রার্থনা করি। আহ, এখন তো আপনার রাজকুমার সুরক্ষা অবস্থায় আছে। আমি রাজকুমারকে ধরতে ব্যর্থ হয়েছিলাম। না না, আমি রাজকুমারকে ধরতে ব্যর্থ হইনি। আমি রাজকুমারকে ধরে ভুলিয়ে বালিয়ে আমার প্রাসাদ পর্যন্ত নিয়ে আসছিলাম, কিন্তু হঠাৎ করে রাজকুমার আমার প্রাসাদে না ঢুকে ও এখান থেকে ফিরে গেছে। কিন্তু রাজকুমার তো জানার কথা নয় যে আমি ওকে হত্যা করব। তাহলে ও কেন, কি করে আমার প্রাসাদে প্রবেশ না করে ফিরে গেল? বলুন বলুন আমাকে। কি কারণে ফিরে গেল সেটা তুমি বুঝতে পারছো না? বিধাতা চান না যে তুমি রাজকুমারের কোনো ক্ষতি করো। আর তাছাড়া রাজকুমার একা নয়, রাজকুমারের সাথে যে আরো অনেক বড় শক্তি আছে, আর সেই শক্তি রাজকুমারকে সুরক্ষিত করেছে। এবার তো সব কিছু বুঝতে পারলে, তাহলে এক্ষুনি এক্ষুনি আমার সামনে থেকে সরে যাও। আর হ্যাঁ, আর কখনো রাজকুমারকে হত্যা করার কথা মাথায়ও আনবে না তুমি। এ কি প্রহরী, তুমি একা কেন এলে? তোমাকে না বললাম রাজগণককে সাথে করে নিয়ে আসতে? রাজগণককে সাথে করে তারপরে এখানে আসবে। ও আচ্ছা, বুঝেছি। রাজগণক হয়তোবা তোমাকে আগে পাঠিয়ে দিয়েছে, আর তিনি হয়তোবা পরে আসছে, তাই তো? ওদিকে তোতা পাখি রূপী রামুর স্ত্রী অভাগীকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। এ কি, সেই তখন থেকে আমি আমার অবাগীকে খুঁজে চলেছি, কিন্তু এখন পর্যন্ত তো ওকে কোথাও খুঁজে পেলাম না। কোথায় কোথায় গেল আমার মেয়েটা? দিদিও তো কাল আমার মেয়েটাকে এত জায়গায় খুঁজেছে, কিন্তু তারপরও সে যে আমার মেয়েটাকে খুঁজে পায়নি। আর তাই তো বাড়িতে ফিরে আমার মেয়েটার জন্য ওভাবে কাঁদছিল সে। আর আমিও তো সেই কাল রাত থেকে আমার অবাগীকে এই জায়গায় ওই জায়গায় কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমার অবাগীকে তো আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। কোথায় কোথায় গেল আমার মেয়েটা? আমার মেয়েটা তো এভাবে হারিয়ে যাওয়ার কথা নয়। আমি এক কাজ করি, আমি এই জঙ্গলের এদিকে ওদিকে তো দেখেছি, এখন এখন দূরে একটু গিয়ে দেখি, হয়তো বা আমার মেয়েটা দূরের কোনো জঙ্গলেও থাকতে পারে। আমি আমি বরং সেদিকেই যাই। আর যদি আমার মেয়েটার কোনো বিপদ আপদ হয়ে যায়, আর তাছাড়া আমার মনটার মধ্যে কেমন যেন সরফর করছে, মনে হচ্ছে সত্যি আমার অভাগী বড় কোনো বিপদে পড়েছে। কিন্তু কি করে আমি আমার মেয়েকে খুঁজে পাবো? আর কি করে বা বুঝবো যে আমার অভাগী ভালো আছে না খারাপ আছে? না না, যাই হোক, তারপরও আমি এখানে এভাবে দাঁড়িয়ে থাকবো না। আমার যেহেতু মন বলছে যে ওদিকে গেলে আমি আমার অবাগীর দেখা পাবো,
তাহলে আমি ওদিকটাতেই যাব। হে বিধাতা, আমি জানি না ওদিকে গেলে আমার মেয়েটাকে খুঁজে পাবো কিনা, তবে আমার মন যেহেতু বলছে তুমি দয়া করে আমার সাথে আমার অভাগী দেখা করিয়ে দাও। আমি তোমার কাছে কখনো কোনো দিন কিচ্ছুটি চাইনি, কিন্তু আজ আজ চাইছি আমার মেয়েটার সাথে তুমি দেখা করিয়ে দাও, ওকে আমার সামনে এনে দাও। এ কথা বলে তোতা পাখি রূপী রামুর স্ত্রী আবার উড়ে যেতে থাকে। না না মহারাজ, ক্ষমা করবেন। আমি গণনাশালায় গিয়ে রাজগণকের অনেক ডাকাডাকি করি, কিন্তু রাজগণক কোনো সাড়া দিচ্ছিল না। আর রাজগণকের সারা শব্দ না পেয়ে আমি আপনার কাছে ফিরে এসেছি। আমার মনে হচ্ছে হয়তোবা গণনাশালায় রাজগণক নেই। কি বলছো কি? রাজগণক গণনাশালায় নেই মানে? হ্যাঁ মহারাজ, রাজগণক যদি গণনাশালায় থাকতো তাহলে উনি নিশ্চয়ই আমার ডাকে সাড়া দিতেন। ওনাকে আমি অনেক ডেকেছি, কিন্তু উনি কোনোভাবেই সাড়া দিচ্ছিলেন না। আর তাই তো আমি আপনার কাছে এসেছি সেই খবরটা দেওয়ার জন্য। না না, এটা কি করে হতে পারে? রাজগণকের আবার কোনো ক্ষতি হয়ে গেল না তো? জানি না মহারাজ, আমি কিছুই জানি না। তবে আমার যেটা মনে হলো তাতে নিশ্চয়ই রাজগণক ওই গণনাশালায় নেই। আর না হলে ওনার বড় কোনো ক্ষতি হয়ে গিয়েছে, তাই আমরা এতদিন ওনার কোনো সাড়া শব্দ পাইনি। না না, এটা কিছুতেই হতে পারে না। আজ রাজগণক আমাদের কাছে সব সত্যিটা জানানোর কথা। আর যদি রাজগণকের কিছু হয়ে যায় তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। চলো প্রহরী, এক্ষুনি রাজগণকের গণনাশালায় চলো। আর যে করেই হোক দরজা ভেঙে হলেও রাজগণকের সাথে আমাদের দেখা করতে হবে। ঠিক আছে মহারাজ, চলুন। বেশ বেলা হয়ে গেল, আর এর মধ্যে একটা রাতও বেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমার অভাগে ফিরে এলো না। ও কি তাহলে এখনো ওই নীল সরোবরে পৌঁছাতে পারেনি? কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটা একা একা ওই নীল সরোবরের পথে গিয়েছে, আর এতক্ষণে যদি ও নীল সরোবর থেকে পদ্ম সংগ্রহ করতে পারতো তাহলে তো ফিরে আসতো। যেহেতু এখন পর্যন্ত সে ফিরে আসতে পারেনি, সেহেতু আমার তো চিন্তা আরো বেড়ে গেল। আর তাছাড়া সাধু বাবা আমাকে বারবার বলেছিল যে ওই নীল সরোবরে পদ্ম তুলে আনা নাকি এতটা সহজ হবে না। আমার অভাগীর সামনে নাকি আরো অনেক বিপদ আসতে পারে, কিন্তু আমি তো চাই না আমার অভাগী কোনো বিপদে পড়ুক। আর ও যদি আমাকে সুস্থ করতে ওর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আর তাছাড়া তখন আমি অভাগীকে এত করে বুঝালাম, তুমি যেও না, আমার মনুষ্যরূপ ফিরে আসার কোনো প্রয়োজন নেই, কিন্তু ও আমার কোনো কথা না শুনে চলে গেল। এখন জানি না ও কি অবস্থায় আছে। আর তাছাড়া আমি যে উড়ে গিয়ে সব কিছু জানার চেষ্টা করব সেটাও তো সম্ভব নয়, কারণ সাধু বাবা আমাকে বারবার নিষেধ করে দিয়েছে অভাগীর সাথে যেন আমি না যাই। কিন্তু আমার চিন্তায় চিন্তায় যে বড্ড কষ্ট হচ্ছে। না না, আমি এক কাজ করি, আমি তো উঠতে পারি, আমি বরং চুপি চুপি গিয়ে দেখি যে আমার অভাগী এখন কি অবস্থায় আছে। আর দূর থেকে না হয় দেখবো, ওর কাছে না হয় নাই যাব, তারপরেও তো নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো আর অভাগীকে দুই চোখের দেখা দেখতে পারবো। আমি চুপি চুপি বরং রওনা দেই। এ কথা বলে রাজকুমার পাখি অভাগীর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। আর সাধু বাবা এই সবকিছু নিজের সাধনার মাধ্যমে বুঝতে থাকে। এ কি, রাজকুমার এটা কি করতে চলেছে? ও তো অভাগীর কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে, কিন্তু আমি যে ওকে এতবার করে বললাম যে অভাগীর কাছে যেও না, তারপরও ও আমার কোনো কথাই শুনলো না। এখন যদি কোনোভাবে ওর সাথে অভাগীর দেখা হয়ে যায় তাহলে যে মহা বিপদ ঘটে যাবে, সব থেকে বড় বিপদ ঘটে যাবে। এটা যে অভাগীর শত বিপদ বাধা পাড়ি দিয়েও ওই নীল সরোবর থেকে নীল পদ্ম তুলে এনেও রাজকুমারকে সুস্থ করতে পারবে না, কারণ ওই নীল পদ্ম তুলে আনার আগে যদি রাজকুমারের সাথে দেখা হয়ে যায় তাহলে ওই নীল পদ্ম রাজকুমারের শরীরে আর কাজ করবে না, আর তাতে করে অভাগীর সব কষ্ট যে বৃথা হয়ে যাবে। না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। যে করেই হোক আমাকে রাজকুমারকে থামাতে হবে, কিন্তু কি করে আমি শক্তি প্রয়োগ করে রাজকুমারকে থামাতে পারবো? কারণ আমি যদি বারবার এভাবে রাজকুমারের উপর শক্তি প্রয়োগ করি তাতে করে যে রাজকুমারের শরীরে বড্ড ক্ষতি হয়ে যাবে। এমনকি রাজকুমার এতটাই দুর্বল হয়ে যাবে যে ওই পদ্ম তার শরীরে স্পর্শ করার সাথে সাথে ওর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। না না, আমাকে কিছু একটা করতে হবে, অন্য উপায়ে রাজকুমারকে ফেরাতে হবে, যেন কোনোভাবে ওর সাথে অভাগীর দেখা না হয়। হে বিধাতা, তুমি আমাকে শক্তি দাও,
তুমি আমাকে সাহায্য করো, আমি যেন ওই রাজকুমারকে আটকাতে পারি। বন্ধুরা, তাহলে কি সাধু বাবা রাজকুমারকে অভাগীর কাছে যাওয়া থেকে আটকাতে পারবে? আর অভাগী কি ওই রাক্ষসের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে? সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।